সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিওতে। সাধারণত হত্যাকাণ্ডের ক্ষেত্রে মানুষের সহানুভূতি ভুক্তভোগীর প্রতিই থাকে, তবে আজ আমরা আপনাদের এমন একটি ঘটনা শোনাব যেখানে মানুষ সহানুভূতি দেখিয়েছিল হত্যাকারীর প্রতি। এই হত্যাকারী যখন আদালতে যেত তখন তার পিছনে হাজার হাজার মানুষ ভিড় জমাত। বিচার চলাকালীন আদালত ছিল মানুষে পরিপূর্ণ, আর আদালতের বাহিরে হত্যাকারীর সমর্থনে স্লোগান দেয়া হতো। পরিস্থিতি এমন হয়েছিল যে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকেও এই হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দিতে হয়েছিল। আজ আপনাদের শোনাতে যাচ্ছি ভারতের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডগুলোর মধ্যে একটি KM নানাভাটি কেস সম্পর্কে। KM নানাভাটির এই ঘটনাটিকে কেন্দ্র করে 2016 সালে অক্ষয় কুমার অভিনীত রুস্তম চলচ্চিত্রটিও নির্মাণ করা হয়েছিল। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করি। আজকের এই ঘটনার প্রধান চরিত্র হল ক্যাপ্টেন মানিক শাহ নানাভাটি। 1925 সালে এক ধনী পার্সি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। প্রাথমিক পড়াশোনা শেষ করে তিনি উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে চলে যান। সেখানেই তিনি নেভিতে যোগদান করেন। ইংল্যান্ডে থাকা অবস্থায় 1949 সালে নানাভাটির সঙ্গে সিলভিয়া নামে একটি মেয়ের দেখা হয়। প্রথম দেখাতেই তারা একে অপরের প্রতি আকৃষ্ট হন এবং ধীরে ধীরে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। এক পর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে নানাভাটি এবং সিলভিয়া ইংল্যান্ডেই খুব সাধারণভাবে একটি স্থানীয় আদালতে গিয়ে তাদের বিয়ে সম্পন্ন করেন। বিয়ের সময় নানাভাটির বয়স ছিল 24 বছর আর সিলভিয়ার বয়স ছিল 18 বছর। বিয়ের পর তারা মুম্বাইতে চলে আসেন, যেখানে নানাভাটি ইন্ডিয়ান নেভির সঙ্গে যুক্ত হয়ে দেশের সেবা করা শুরু করেন। শুরুতে তাদের জীবন খুব সুন্দরভাবেই চলছিল। কিছু বছর পরে তারা 3 সন্তানের মা বাবা হন। 2 ছেলে আর 1 মেয়ে ছিল তাদের। নানাভাটি ছিলেন তার সময়ের অন্যতম দক্ষ একজন অফিসার এবং তার দায়িত্বের কারণে তিনি সত্যিই পরিবারের সঙ্গে খুবই কম সময় কাটাতে পারতেন। তবুও তাদের সম্পর্ক ছিল খুবই ভালো এবং তারা খুব সুখীভাবেই জীবনযাপন করছিলেন। পরবর্তীতে 1959 সালের কথা। তখন নানাভাটি ইন্ডিয়ান নেভির INS মাইসুরে পোস্টেড ছিলেন এবং নেভিতে তিনি ছিলেন সেকেন্ড ইন কমান্ড। দীর্ঘ সময় ধরে চাকরি করার পরে 1959 সালের 18 এপ্রিল নানাভাটি ছুটি নিয়ে বাড়িতে ফেরেন। তবে এবার বাড়িতে ফিরে তিনি দেখেন সব কিছুই যেন পরিবর্তিত লাগছে। তাদের বিয়ের 10 বছর পেরিয়ে গেছে, কিন্তু প্রথমবারের মতো সিলভিয়া নানাভাটিকে এড়িয়ে চলার চেষ্টা করছেন। নানাভাটি যখনই কোনো কথা বলার চেষ্টা করেন, সিলভিয়া এড়িয়ে যান। সিলভিয়ার এমন আচরণে নানাভাটির সন্দেহ হতে থাকে হয়তো সিলভিয়ার জীবনে ভিন্ন কিছু ঘটছে, যার কারণে তিনি দূরে সরে যাচ্ছেন। এরপরেই নানাভাটি স্ত্রী সিলভিয়ার সমস্ত আচরণকে উপেক্ষা করে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টাই চালিয়ে যান। কিছুদিন এভাবেই কাটতে থাকে, কিন্তু সম্পর্কের কোনো উন্নতি হয় না। অবশেষে সম্পর্ক ঠিক করার জন্য নানাভাটি তার পরিবারের সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা করেন এবং 27 এপ্রিল 1959 দুপুর 3টায় একটি সিনেমার 5টি টিকিট কেটে নেন। তাদের ধারণা ছিল হয়তো একসঙ্গে সিনেমা দেখলে, ভালো সময় কাটালে তাদের সম্পর্কের তিক্ততা কিছুটা কমবে। কিন্তু যখন নানাভাটি সিলভিয়াকে সিনেমার পরিকল্পনার কথা জানান, তখন পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। কথায় কথায় তারা দুজনের মধ্যে তর্ক বিতর্কের শুরু হয়। নানাভাটি সিলভিয়াকে সরাসরি জিজ্ঞাসা করেন, তোমার কি হয়েছে? তুমি কেন আমাকে এড়িয়ে চলছো? সিলভিয়া কোনো উত্তর না দেয়ায় নানাভাটি আবার জিজ্ঞাসা করেন, তুমি কি এখনও আমাকে ভালোবাসো? কিন্তু তাতেও কোনো উত্তর পায় না। নানাভাটি তৃতীয়বারের মতো একই প্রশ্ন করেন, তুমি কি আমাকে এখনও ভালোবাসো? কিন্তু সিলভিয়া তখনও চুপই থেকে যায়। তখন নানাভাটি আরেকটি প্রশ্ন করেন, তুমি কি তাহলে অন্য কাউকে ভালোবাসো? এই প্রশ্নের পর সিলভিয়া চুপচাপ থাকেন এবং তার এই নীরবতাই নানাভাটিকে বুঝিয়ে দেয় সিলভিয়া অন্য কাউকে ভালোবেসেছেন। এরপর নানাভাটি সিলভিয়াকে জিজ্ঞাসা করেন, সে কি আহুজা? আহুজা নাম শুনেই সিলভিয়া মাথা নেড়ে সম্মতি দেন। নানাভাটি একদম স্তব্ধ হয়ে যান। তাহলে আপনাদের এখন জানিয়ে দেই এই আহুজা কে ছিল, যার সম্পর্কে নানাভাটি সিলভিয়াকে জিজ্ঞাসা করলেন। আহুজার পুরো নাম ছিল প্রেম ভগবান দাস আহুজা। তিনি সিন্ধি সম্প্রদায় থেকে এসেছিলেন। আহুজার পরিবার একটি ধনী পরিবার ছিল এবং আহুজা নিজেও বিভিন্ন ব্যবসা পরিচালনা করতেন। মুম্বাইয়ে থাকার সময় প্রেম আহুজার সঙ্গে নানাভাটির বন্ধুত্ব হয়েছিল। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব বাড়তে থাকে
এবং দুজনের বাড়িতে একে অপরের যাওয়া আসা নিয়মিতই হতো। যদিও বন্ধুত্ব ছিল নানাভাটি এবং প্রেম আহুজার মধ্যে, তবে যখন নানাভাটি তার চাকরিতে ফিরে যান তখনই প্রেম আহুজার নানাভাটির বাড়িতে যাওয়া আসা চলতেই থাকে। কারণ প্রেম আহুজার সাথে প্রথম কয়েকবার সাক্ষাতের পরেই নানাভাটির স্ত্রী সিলভিয়ার ঝুঁক পড়ে যায় আহুজার দিকে। সিলভিয়া আস্তে আস্তে প্রেম আহুজার প্রেমেই পড়ে যান। এখন যেহেতু সিলভিয়া তার স্বামীর সামনে আহুজার প্রতি তার প্রেমের স্বীকারোক্তি করেই ছিলেন, তখন নানাভাটি কিছুক্ষণ চুপ করে থেকে সিলভিয়াকে বলেন, আমি আহুজার সাথে দেখা করতে চাই। এটি বলেই তিনি আবার চুপ হয়ে যান। কিছু সময় পর নানাভাটি আবার বলেন, তোমাকে ছাড়া এই দুনিয়াতে থাকার চেয়ে আমি বরং নিজেকে শেষ করে ফেলি। নানাভাটির এ ধরনের কথা শুনে সিলভিয়া তাকে শান্ত করার চেষ্টা করেন এবং বলেন, তুমি তো এই ব্যাপারে পুরোপুরি নির্দোষ। এ বিষয়ে পরবর্তী কয়েক মিনিট ধরে তাদের মধ্যে কথোপকথন চলতে থাকে। অবশেষে নানাভাটি আবার সিলভিয়াকে বলেন, যদি তুমি আহুজাকে ভুলে যেতে পারো তাহলে আমরা এখনও একসাথে থাকতে পারি। সিলভিয়া তখনও চুপচাপ থাকেন। সিলভিয়ার এ চুপ থাকার মধ্যেও একটা নীরব উত্তর ছিল, যা নানাভাটি বুঝতে পারেন। এরপর নানাভাটি সিলভিয়াকে শেষ প্রশ্ন করেন, তুমি কি তাহলে আহুজাকে বিয়ে করতে যাচ্ছ? সে কি তোমার এবং আমাদের সন্তানদের যত্ন নিবে? এই প্রশ্নের উত্তরেও সিলভিয়া কিছুই বলেন না। তাদের মধ্যে এই কথাবার্তা চলার সময় ফিল্ম দেখার সময়ও হয়ে যায়। এত কিছু ঘটার পরেও নানাভাটি সিনেমা দেখার পরিকল্পনা পরিবর্তন করেন না। তিনি সব কিছু শেষ করে সবাইকে সিনেমা দেখতে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেন। অবশেষে তারা গাড়ি নিয়ে মেট্রো থিয়েটারের দিকে রওনা হন। দুপুর 3টা নাগাদ নানাভাটি তার 3 সন্তান এবং স্ত্রীকে নিয়ে সেই থিয়েটারে পৌঁছান। পরিকল্পনা অনুযায়ী নানাভাটির নিজেরও সিনেমা দেখার কথা ছিল, কিন্তু সেখানে পৌঁছানোর পর তিনি সিলভিয়াকে বলেন, তুমি সন্তানদের নিয়ে সিনেমা দেখে নাও, আমার কিছু জরুরি কাজ আছে। আমি ঠিক 6টার মধ্যে তোমাকে থিয়েটারে নিতে আসব। নানাভাটির কথা মতো সিলভিয়া তার সন্তানদের নিয়ে থিয়েটারে প্রবেশ করেন। অন্যদিকে নানাভাটি তার গাড়ি নিয়ে অন্য একটি রাস্তায় চলে যান। সেই রাস্তা যাচ্ছিল ঠিক সেদিকে যেদিকে ইন্স মাইসুর নামে একটি যুদ্ধজাহাজ নোঙ্গর করা ছিল। তার চাকরি ক্ষেত্রে পৌঁছানোর পর কেভি নানাভাটি সেখানে থাকা একজন দায়িত্বশীল অফিসারকে বলেন, আমার কিছু জরুরি কাজ আছে, শহরের বাইরে যেতে হবে, তাই আত্মরক্ষার জন্য আমার বন্দুক চাই। নানাভাটি এই কথা বলার পর অফিসার সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে নানাভাটিকে তার লাইসেন্সকৃত পিস্তল এবং 6টি বুলেট সহ একটি বক্স দেন। নানাভাটি সেখান থেকে বন্দুক এবং বুলেট নিয়ে তার গাড়ি প্রেম আহুজার গাড়ির শোরুমের দিকে ঘুরিয়ে নেন। নানাভাটি যখন প্রেম আহুজার শোরুমে পৌঁছান তখন তিনি জানতে পারেন প্রেম আহুজা কিছুক্ষণ আগেই শোরুম থেকে বেরিয়ে গেছেন। এরপর নানাভাটি সোজা গাড়িতে করে মুম্বাইয়ের মালাবাল হিরের নেপিয়ন সি রোডের জীবনজ্যোতি অ্যাপার্টমেন্টের দিকে ঘুরিয়ে নেন। জীবনজ্যোতি অ্যাপার্টমেন্টের 2য় তলায় ছিল প্রেম আহুজার ফ্ল্যাট। তখন সময় ছিল প্রায় বিকাল 4:20। নানাভাটি তার গাড়ি নিচে রেখে 2nd ফ্লোরে গিয়ে দরজায় নক করেন। ঘরের দরজাটি কাজের মেয়ে অঞ্জলি রূপা খুলে দেন। অঞ্জনিও নানাভাটিকে ভালোভাবেই চিনতেন। অঞ্জনি জানেন নানাভাটি প্রেম আহুজার সাথেই দেখা করতে এসেছেন, তাই অঞ্জনি ইশারা করে নানাভাটিকে জানান প্রেম আহুজা অফিস থেকে ফিরে এসে বাথরুমে সবেমাত্র গোসল করে বের হয়েছেন এবং এখন শরীরে তোয়ালে পেঁচিয়ে একটি আয়নায় দাঁড়িয়ে তার চুল ঠিক করছেন। নানাভাটি সরাসরি প্রেম আহুজার ঘরে চলে যান। হঠাৎ করে নানাভাটিকে ঘরে দেখে প্রেম আহুজা অবাক হয়ে যান। প্রেম আহুজা কিছু বলার আগেই নানাভাটি সরাসরি প্রেম আহুজাকে জিজ্ঞাসা করেন, তুমি কি সিলভিয়াকে ভালোবাসো এবং সিলভিয়ার সাথে বিবাহ করে তার এবং আমাদের সন্তানদের যত্ন নিতে পারবে? উত্তরে প্রেম আহুজা তৎক্ষণাৎ বলেন, আমি যত নারীর সাথে সময় কাটাই তাদের সবার সাথেই কি আমার বিবাহ করতে হবে? প্রেম আহুজার এই কথা শুনে নানাভাটি বেশ রেগে যান। তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। প্রেম আহুজা নানাভাটিকে বলেন, আমি তোমাকে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব, তোমার উচিত নিজেই আমার বাসা থেকে চলে যাওয়া। তখনও তাদের মধ্যে তর্ক চলছিল। এরই মধ্যে নিচের ঘরে বসা প্রেম আহুজার বোন মণি আহুজা উপরের ঘর থেকে চিৎকার শুনে দ্রুত তার ভাইয়ের রুমের দিকে চলে যান। তিনি উপরে যেয়ে দেখেন প্রেম আহুজা নিচে পড়ে আছেন, তার শরীর রক্তে ভেজা এবং নানাভাটি একটি বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন। নানাভাটি সেখানেই কিছু সময় ভীত হয়ে দাঁড়িয়ে থাকেন।
তারপর প্রেম আহুজার বাসা থেকে বের হয়ে পশ্চিম নৌ কমান্ডের মার্শালের কাছে সোজা চলে যান। মার্শালের কাছে পৌঁছে তিনি জানান, আমি একজনকে গুলি করেছি। নানাভাটির এমন বক্তব্য শুনে মার্শাল নানাভাটিকে বলেন, তুমি সরাসরি থানায় চলে যাও, সেখানে গিয়ে আত্মসমর্পণ করাই তোমার জন্য ভালো হবে। তারপর নানাভাটি মার্শালের কথা মতো থানায় চলে যান। সেখানে যেয়ে ইন্সপেক্টরের সাথে দেখা করেন। তখন তিনি পুলিশ স্টেশনে যেয়ে জানতে পারেন প্রেম আহুজার মৃত্যুর খবর ইতোমধ্যেই পুলিশের কাছেও পৌঁছে গেছে। প্রেম আহুজার মৃত্যুর খবর শুনে নানাভাটি নিঃশব্দেই বসে থাকেন। নানাভাটি তখনও পুরো ইউনিফর্মেই ছিলেন এবং পুলিশের বড় কর্মকর্তা ইতোমধ্যেই থানায় ফোন করেছেন। পুলিশের কর্মকর্তারা নানাভাটিকে অত্যন্ত সম্মানের সাথেই গ্রহণ করেন। এমনকি নানাভাটিকে চা দেওয়ার প্রস্তাবও দেয়া হয়, কিন্তু নানাভাটি চুপচাপ বসে চা পান করতে অস্বীকৃতি জানান। শুধু একটি গ্লাস পানি আনার জন্য বলেন। পানি পান করার পরে তিনি পুলিশ কর্মকর্তাকে চাবির গোছা দিয়ে বলেন, আমার স্ত্রী এবং সন্তানরা মেট্রো থিয়েটারে আছে, তারা সিনেমা দেখছেন, এই চাবি তাদের দিয়ে দিবেন। তখনও পর্যন্ত এই ঘটনার তথ্য মুম্বাই পুলিশের সকল কর্মকর্তার কাছেই পৌঁছে যায়। তারা ঘটনাস্থলে চলে আসেন। পরে নানাভাটিকে গ্রেফতার করা হয়, তবে তাকে জেলে রাখা হয়নি, বরং পাশের একটি গেস্ট হাউসকে জেলে পরিণত করা হয় এবং নানাভাটিকে সেখানেই অবস্থান করান। প্রেম আহুজার পোস্টমর্টেম শেষে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। পোস্টমর্টেমে প্রকাশ পায় যে প্রেম আহুজার শরীরে 3টি গুলি করা হয়েছিল। নানাভাটির বিরুদ্ধে প্রেম আহুজাকে হত্যা করার অভিযোগে ধারা 302 অনুযায়ী মামলা করা হয়। পুরো মামলার বিচার গ্রেটার মুম্বাই সেশন কোর্টে শুরু হয়। শুরুতে প্রেম আহুজার আইনজীবী দাবি করেন যে KM নানাভাটি তার স্ত্রীর প্রেম সংক্রান্ত বিষয় জানতে পেরে রেগে যান এবং সে কারণেই তিনি প্রেম আহুজার শরীরে গুলি করেন। প্রেম আহুজার আইনজীবী এটাও দাবি করেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। অন্যদিকে নানাভাটির আইনজীবী দাবি করেন এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড নয়, বরং হঠাৎ একটি মুহূর্তের উত্তেজনায় সেই গুলিটি চলে যায়। নানাভাটির আইনজীবী আরও বলেন, প্রেম আহুজা এবং সিলভিয়ার প্রেমের সম্পর্কে জানার পরে নানাভাটি প্রেম আহুজার সাথে তাদের এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চান। নানাভাটি প্রেম আহুজাকে সিলভিয়ার সাথে বিবাহের বিষয়ে জিজ্ঞাসা করেন, কিন্তু প্রেম আহুজা কোনো সঠিক উত্তর না দিয়ে নানাভাটির সাথে অশালীন আচরণ শুরু করেন। এরপরেই উভয়ের মধ্যে তর্ক বিতর্ক এবং মারামারি শুরু হয়। তারা দুজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে নানাভাটির হাত থেকে তার বন্দুকের বাক্সটি পড়ে যায়। বন্দুক পড়ে যাওয়ার পর প্রেম আহুজা বন্দুকটি তোলার চেষ্টা করেন, কিন্তু নানাভাটি আগে থেকেই নিজের বন্দুকটি তুলে নেন। এরপর প্রেম আহুজা বন্দুকটি ছিনিয়ে নেবার চেষ্টা করলে অনিচ্ছাকৃতভাবেই নানাভাটির গুলি চলে যায়। এর ফলেই প্রেম আহুজার মৃত্যু হয়। পুরো বিষয়টি যদি পরিকল্পিত হত্যা মামলা হিসাবে প্রমাণিত হতো তাহলে নানাভাটির যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড হতে পারত, কিন্তু অনিচ্ছাকৃত হত্যা মামলার বিষয় প্রমাণিত হলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। আদালতের বিচার শুরু হয় এবং কিছু সময়ের মধ্যেই এই মামলার জন্য 12 সদস্যের একটি জুরি বোর্ড নির্বাচন করা হয়। এই জুরি বোর্ডের সদস্যরা প্রকৃতপক্ষে বিচারক নয়, বরং সমাজের প্রভাবশালী এবং সুশীল ব্যক্তিরাই এই জুরি বোর্ডে নিয়োগপ্রাপ্ত হন। তারা মামলার শেষে তাদের সিদ্ধান্ত দেন। আদালতের বিচারকও এই মামলার জন্য 12 সদস্যের একটি জুরি বোর্ড নির্বাচন করেন। এখন পর্যন্ত মামলার খবর মিডিয়াতে চলে এসেছে এবং পত্রিকাগুলো নিজেদের মতো করেই খবর প্রকাশ করতে শুরু করে। মুম্বাইয়ের একটি সাপ্তাহিক পত্রিকা পুরো বিষয়টিকে এমনভাবে প্রকাশ করতে শুরু করে যাতে করে এটি একটি খুবই সাধারণ হত্যাকাণ্ড মনে হয়। এই পত্রিকার মালিক একজন পার্সি সম্প্রদায়ের লোক ছিলেন। KM নানাভাটিও ছিলেন পার্সি। ফলে সেই পত্রিকায় খবর প্রকাশের ধরনটাই এমন ছিল, KM নানাভাটি হত্যাকারী হওয়া সত্ত্বেও একভাবে নির্যাতিত ব্যক্তি হিসাবেই সবার কাছে পরিগণিত হন। প্রেম আহুজা একটি বিখ্যাত প্লেবয় হিসেবে চিত্রিত হয়। এর ফলে দ্রুতই জনসাধারণের সহানুভূতি চলে যায় KM নানাভাটির দিকে। সময়ের সাথে সাথে নানাভাটির জন্য সহানুভূতি মানুষের বাড়তেই থাকে। মানুষ র্যালি শুরু করে আদালতে ক্ষমার জন্য আবেদন করতে থাকে। মামলার মিডিয়া কভারেজ এতই বেশি হয়ে ওঠে, পুরো দেশে এই মামলা নিয়ে আলোচনা শুরু হয়। মামলার শুনানির সময় আদালত পূর্ণ হয়ে যায় হাজার হাজার মানুষে। এসবের মধ্যেই মামলার শুনানি চলতে থাকে। নানাভাটির আইনজীবীরা এ ব্যাপারে জোর দিয়ে বলেন যে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল না, বরং দুর্ঘটনাক্রমেই ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ড।
অন্যদিকে প্রেম আহুজার আইনজীবীর পক্ষ থেকে এই যুক্তি দেয়া হয় যে যদি এই দুজনের মধ্যে ঝগড়াই হতো তবে প্রেম আহুজার শরীরে জড়ানো তোয়ালিটি অবশ্যই খুলে যেত। এছাড়াও নানাভাটির ইউনিফর্মে রক্তের দাগ থাকতে পারত, কিন্তু নানাভাটির শরীরে এক ফোঁটা রক্তের দাগও ছিল না, যা প্রমাণ করে নানাভাটি দূর থেকে দাঁড়িয়ে সরাসরি লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবেই গুলি চালিয়েছিলেন, যার ফলেই প্রেম আহুজার মৃত্যু হয়। প্রেম আহুজার আইনজীবীর পক্ষ থেকে আরও যুক্তি দেওয়া হয় যদি গুলি ভুল করে চলতো তবে শুধুমাত্র একটি গুলিই চলত, কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় প্রেম আহুজার শরীরে 3টি গুলি চালানো হয়। এই সমস্ত যুক্তির পরও জুরি সদস্যরা পুরো শুনানির পর একটি অবাক করে দেওয়ার সিদ্ধান্ত দেন। শুনানি শেষে জুরি সদস্যরা বিরাট ভোটের ব্যবধানে নানাভাটিকে নির্দোষ ঘোষণা করেন। অর্থাৎ জুরি সদস্যদের মধ্যে অধিকাংশ সদস্যই বিশ্বাস করেন যে গুলি ভুলবশতই চলে গিয়েছিল। জানা যায় এই রায়ের পর জনগণ নানাভাটির সমর্থনে স্লোগান দিতে শুরু করে এবং কয়েকজন তো উদযাপন শুরু করে। পার্সি সম্প্রদায় এই রায়কে তাদের বিজয় হিসেবেই দেখছিল, যখন সিন্ধি সম্প্রদায় এই রায়ের কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে। যদিও জুরি সদস্যদের দেয়া রায়ের কয়েক ঘন্টা পরই মুম্বাই সেশন আদালতের বিচারক জুরি সদস্যদের রায়ে কিছু ত্রুটি দেখিয়ে এই পুরো মামলাটি বোম্বে হাইকোর্টে স্থানান্তর করেন। বোম্বে হাইকোর্টে এখন এই মামলার শুনানি হয় এবং দীর্ঘ শুনানি এবং বহু সাক্ষ্য গ্রহণের পর মুম্বাইয়ের সেই হাইকোর্ট প্রেম আহুজার আইনজীবীর যুক্তিগুলোকে গ্রহণ করে। দীর্ঘ শুনানি শেষে আদালত নানাভাটির বিরুদ্ধে রায় প্রদান করে। প্রেম আহুজার হত্যার জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে অনেক প্রতিবাদ হয়, তবুও নানাভাটিকে কারাগারে পাঠানো হয়। হত্যাকাণ্ডের প্রায় 3 বছর পর প্রথমবারের মতো নানাভাটিকে কারাগারে পাঠানো হয়। যখন নানাভাটিকে কারাগারে পাঠানো হচ্ছিল তখন তিনি শেষবারের মতো হাজার হাজার মানুষের সামনে কারাগারের গেটের কাছে তার স্ত্রীকে আলিঙ্গন করে তার কপালে চুম্বন করেন। এই দৃশ্যটি আবার প্রচুর আলোচনার বিষয় হয়ে ওঠে। ছবিটি প্রকাশের পর মিডিয়ার একটি বিশেষ অংশ এটি এমনভাবে উপস্থাপন করতে চেষ্টা করে যেন নানাভাটি যা করেছিলেন সে তার স্ত্রীর সম্মান রক্ষার জন্যই করেছিলেন। তারা নানাভাটিকে একজন আদর্শ স্বামী ও পিতার দায়িত্ব পালনকারী ব্যক্তি হিসেবেই দেখানোর চেষ্টা করে। এদিকে জনতার ক্রমবর্ধমান চাপের মুখে মহারাষ্ট্রের নবনিযুক্ত তখনকার রাজ্যপাল বিজয়লক্ষ্মী পণ্ডিত ঘোষণা করেন সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত নানাভাটি জেলের বাইরেই থাকবেন। তবে সুপ্রিম কোর্টের তিরস্কারের পর রাজ্যপালের এই সিদ্ধান্ত বদলে যায়। মামলার শুনানি সুপ্রিম কোর্টে আবার পুনরায় শুরু হয়। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ দীর্ঘ শুনানির পর অবশেষে 1961 সালের 24 নভেম্বর সুপ্রিম কোর্ট মুম্বাই হাইকোর্টের রায়কেই সমর্থন করে। সুপ্রিম কোর্ট নানাভাটিকে প্রেম আহুজার হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে, তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। যদিও সুপ্রিম কোর্টের রায় নানাভাটির বিরুদ্ধেই যায়, তারপরেও নানাভাটির জনসমর্থন কিন্তু কমেনি। আদালতের রায়ের পরও রাজ্যপাল তাকে ক্ষমা করার সুযোগ ছিল। সেই রাজ্যপাল বিজয়লক্ষ্মী পণ্ডিত, যিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর বোন ছিলেন। ধারণা করা হয় বিজয়লক্ষ্মী পণ্ডিতও নানাভাটির সমর্থক ছিলেন এবং তাকে ক্ষমা করার পক্ষেই ছিলেন। তবে সমস্যা ছিল, যদি নানাভাটিকে ক্ষমা করা হতো তাহলে পার্সি সম্প্রদায় খুশি হতো, কিন্তু প্রেম আহুজার সিন্ধি সম্প্রদায় তাতে অসন্তুষ্ট হতো। এই জটিলতার কারণে নানাভাটিকে ক্ষমার আবেদন প্রায় 3 বছর রাজ্যপালের অফিসেই পড়েছিল। এরই মধ্যে প্রায় 3 বছর পর সিন্ধি সম্প্রদায়ের ভাই প্রতাপ নামের একজন সম্মানিত ব্যক্তি অন্য একটি বিষয়ে গ্রেফতার হন। তখন রাজ্যপালের কাছে আবার আবেদন আসতে থাকে ভাই প্রতাপের মুক্তির বিষয়ে। এর ফলে ভাই প্রতাপ এবং নানাভাটিকে একসঙ্গে ক্ষমা করার প্রস্তাব উঠল, যাতে উভয় সম্প্রদায়ই খুশি থাকবে। এরপর প্রেম আহুজার বোনের মাধ্যমে নানাভাটিকে ক্ষমা করার জন্য একটি চিঠি রাজ্যপালের কাছে পাঠানো হয়। এই চিঠি পাওয়ার পর 1962 সালে নানাভাটি এবং ভাই প্রতাপকে একসঙ্গে জেল থেকে মুক্তি দেওয়া হয়। এই মুক্তির ফলে পার্সি ও সিন্ধি সম্প্রদায়ের মধ্যে যে উত্তেজনা ছিল সেটাও শেষ হয়ে যায়। জেল থেকে মুক্তি পাওয়ার পরে নানাভাটি তার পরিবার সহ কানাডায় চলে যান এবং 75 বছর বয়সে 2003 সালে সেখানেই মৃত্যুবরণ করেন। এরপর জানা যায় নানাভাটির স্ত্রী সিলভিয়া এবং সন্তানরা এখনও কানাডাতেই বসবাস করছেন। এই ছিল আজকের ঘটনা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এ ধরনের সত্য ঘটনা অবলম্বনে বিভিন্ন অপরাধমূলক ঘটনা দেখতে
আমাদের ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন সবসময়। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।